আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বায়রনের তাণ্ডব, 14 জনের প্রাণহানি। ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি। হাদিকে গুলির প্রতিবাদে ঢামেকে ছাত্রদলের বিক্ষোভ। সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জৈনিক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ ৩ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। সূত্র জানায়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এই সময় তিনি তথ্য প্রাপ্তি সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার যুগান্তরকে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয়। এসব উন্নত দেশগুলোতে চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলেছি, নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। শুধু কয়েকজন ছিচকে চোর ধরেই লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে বাধ্য। যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বায়রনের তাণ্ডব, 14 জনের প্রাণহানি। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম বায়রন। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার, ঝড়ে মারা গেছে অন্তত 14 জন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এবার দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, স্টর্ম বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেওয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার 12 ডিসেম্বর ভোরে উত্তর গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে 5 জনের মৃত্যু হয়। একই দিনে ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর উপর পড়ে আরও 2 জন নিহত হন। এর আগের দিন সাতি শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে 1 জন মারা যান। আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়। দক্ষিণ গাজার আল মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি জানান, ঝড়টি আশ্রয়কেন্দ্রগুলোতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে 761টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে।
জাতিসংঘের হিসেবে প্রায় ৮ লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবেলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি। গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রাতে একটি ফেসবুক পোস্টে এই বিষয়টি জানায় বিসিবি। সেখানে লেখা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন সেই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর 2:35 তাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেই হাসপাতালেই লাইফ সাপোর্টে আছেন তিনি। হাদিকে গুলির প্রতিবাদে ঢামেকে ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার 12 ডিসেম্বর বিকেল 5:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢামেকে পৌঁছান ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা হাদিকে গুলি কেন, ইন্টারিম জবাব দে, হাদির উপর হামলা কেন, ইন্টারিম জবাব দে, ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি হাদির উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর 2:35 তাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার 12 ডিসেম্বর রাত 8:30টার পর রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। শাহবাগে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। এনসিপির যুব শাখা জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, আমরা অথর্ব, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছি। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি কোন যোগ্যতায়, কোন মুখে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশের প্রশাসনে, মিডিয়ায়, ব্যবসা বাণিজ্যে, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দোসর এবং সহযোগী রয়েছে। তারা তাদের হাদির মতো নেতাদের হত্যার মতো উৎপাদন করছে। আর যদি কোনো এরকম হত্যার চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশে এখনও জুলাইয়ের শত্রুরা, সংস্কারের শত্রুরা, ন্যায় বিচারের শত্রুরা সজাগ আছে। দেশে আবারও 111 তৈরির পায়তারা চলছে। আধিপত্যবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় যুব শক্তি সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তি সদস্য সচিব রিয়াজ মোর্শেদ প্রমুখ।